সম্মানিত সুধী মণ্ডলী, দৈনিক ঝিনাইদহের সকাল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা এই ফেসবুক পেজের যে নিয়মিত অনুষ্ঠান জনগুরুত্বপূর্ণ ভাবনা, আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহিদুল এনাম পল্লব, এবং তার আরো একটি পরিচয় আছে, তিনি ঝিনাইদহ প্রেস ইউনিটের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা আজ আমাদের এই অতিথিকে স্টুডিও আমন্ত্রণ জানিয়েছি। পল্লব ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আসলে আজকে আমাদের কিছু জানতে চাওয়া, সেটা হচ্ছে আপনি জানেন যে আজ 5 আগস্ট, 1 জুলাই 2024 সাল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন আমি বলবো। বিশেষ করে 5 আগস্ট সেদিন ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কোটা আন্দোলন করেছিলেন। কোটা সংস্কার আন্দোলন বলেন, কোটা বাতিলের আন্দোলন বলেন। এই আন্দোলন দেখেছি আমরা ছাত্ররা এবং বাম ঘরানার মানুষগুলো কিন্তু প্রথম শুরু করেছিল। তারপর সেই আন্দোলনটা আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশের মানুষেরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। এবং কোটা সংস্কার নিয়ে সরকার যখন বিভিন্নভাবে তাল বাহানা করছিলেন, সেটা কিন্তু শেষ পর্যায়ে এসে এক দফা এক দাবিতে পরিণত হয় যে সরকার পতন করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। সেদিনে সেই 2024 সালের 1 জুলাই থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আপনি মাঠে ছিলেন। ঝিনাইদহ যে সমস্ত মানুষরা আন্দোলন করেছে, আপনি প্রথম সারির একজন মানুষ ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে। আমরা এই জুলাই সম্পর্কে, গণঅভ্যুত্থান সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। দৈনিক ঝিনাইদহ সকালের আজকের এই ফেসবুক পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলতে গেলে যে কথাটা আসলে বারবার চলে আসে, একটা গণঅভ্যুত্থান কেন হয়? আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থানের উৎপত্তি হয়। যেমন দেখেন, আমাদের দেশ 2024 যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম 1971 সালে, এই 71 সালের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে এদেশের আবহাওয়া জনসাধারণের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা ছিল হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে গণতন্ত্র, যে বাংলাদেশের সর্বময় মানুষ তার অধিকার এবং সে তার মতামত ব্যক্ত করতে পারবে, এবং একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার এসেছে, আমরা লক্ষ্য করেছি যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন, তারা কিন্তু আর ওই ক্ষমতার চেয়ার থেকে ছাড়তে চায় না। এবং সে অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশের মানুষের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা সংগ্রামে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি এবং মানুষের সে আকাঙ্ক্ষা রয়ে গেছে। রয়ে যাওয়ার প্রেক্ষিতে আপনার 2009 সালের 8 সালের ডিসেম্বর মাসে 30 ডিসেম্বর নির্বাচনের মাধ্যম দিয়ে তো 14 দলীয় জোট এবং মহাজোট যে ক্ষমতায় আসছিল, ক্ষমতায় আসার পরে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, পরবর্তীতে এরা আইন করে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা বন্ধ করে দিল। তৎকালীন মহাজোট সরকার এই বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে দেশের মানুষের যে অবস্থা তৈরি হলো, আর আমাদের দেশের মানুষ হচ্ছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন, এটাকে নিরপেক্ষ হয় এবং সঠিক হয় বলে মনে করেন, এবং যা বিগত দিনে আসলে পাইনি। এবং স্বাধীন নির্বাচন কমিশন নেই, স্বাধীন বিচার ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুস্থ হয় না, যার প্রেক্ষিতে দেশের মানুষের যে ক্ষোভ, যে আসলে একটা নির্বাচনী ব্যবস্থাকে একটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আপনি অবগত আছেন যে কয়েকটা ভোট, যেমন 18 সালের ভোট রাতের ভোট, দিনের ভোট অথবা রাতে নেওয়া হয়েছে। 24 সালে আপনার কেউ আসেনি, কিন্তু ওনারা হচ্ছে একাই মাঠে খেলা করেছে।
এবং ভোট হয়ে গেছে। তদ্রূপভাবে 14-16 ওরকম যে 154টা সিটে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেখানে ভোট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা বিভিন্ন জায়গায় বিরোধী দল যারা আছে বা অন্য যারা আছে তাদের তেমন একটা অবস্থান লক্ষ্য করা যায়। তাছাড়া তাদের উপরে বিভিন্ন প্রকার নিপীড়ন, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন যে জিনিসগুলো চলেছে, সেই চলার প্রেক্ষিতে মানুষের ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই সাথে মানুষ আরেকটা ভাবনা ভাবছিল যে যেই পরিবর্তন হোক না কেন, আসলে পরিবর্তিত অবস্থায় কেউ তার কাঙ্ক্ষিত চাহিদা এটা পূরণ হবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার অবস্থার বিরুদ্ধে সর্বশেষে যে কথাটা আসলো যে আমরা বৈষম্য বিরোধী দেশ চাই এবং বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই, তখন এই দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে 1971 সালে 27 সরকার, এটা তো বৈষম্য বিরোধী একটা আকাঙ্ক্ষা ছিল। এবার 24-এর যে গণঅভ্যুত্থানটা সৃষ্টি হয়েছে, এখানেও বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা আছে এবং সেই বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষার জায়গা থেকেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি হয়েছিল। সাধারণ এই আন্দোলনে আপনার সর্বময় জনসাধারণ আপনার অংশগ্রহণ করেছিল এবং আমি লক্ষ্য করেছি যারা ওই সময় শাসক দল করতেন তাদের অনেক ছেলে মেয়ে দেখেছি যে ঝিনাইদহ রাজপথে তারা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে। যেমন গত দিন তো 4 তারিখ ছিল, 4 তারিখে আপনার ঝিনাইদহে প্রায় 15,000 মানুষের একটা মিছিল হয়েছিল। এই 15,000 মানুষের মিছিলে আমি অনেক আওয়ামী লীগের লোককে, আমি যারা আওয়ামী লীগ করতো, স্বেচ্ছাসেবক করতো, ছাত্রলীগ করতো, তারপরে অন্য আওয়ামী লীগের যে অন্য গণসংগঠন করতো, সেই সমস্ত মানুষকে আমি ওই মিছিলে আমি দেখেছি তাদের স্বতঃস্ফূর্তভাবে লাঠি সুপাটি বিভিন্ন কিছু নিয়ে তারা ওখানে অংশগ্রহণ করেছে। তো এই অংশগ্রহণটা হচ্ছে কি যে 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানটা হচ্ছে আপনার 1971 সালের যে আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন যে হয়নি, সেই প্রেক্ষিতে এই গণঅভ্যুত্থানটা তৈরি হয়েছে বলে। আচ্ছা, মানে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেই জন্য গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখলাম যে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অধীনে কিন্তু একটি নির্বাচন হয়েছে। আপনি এই নির্বাচনটাকে গণ অভ্যুত্থানের পরের যে নির্বাচনটা হলো, এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়েছে। এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনটা হয়েছে, আর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি? অবাধ গণতন্ত্র। এদেশের সর্বময় মানুষ গণতন্ত্রের কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, কারণ প্রকাশে বাধা দেওয়া হবে না। কিন্তু আমরা গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের এই গণঅভ্যুত্থান চিন্তায় হয়ে যায়, কারণ এটা জনগণ অভ্যুত্থান ছিল। যে অভ্যুত্থানটা চিন্তায় হয়ে যায় এবং অভ্যুত্থান চিন্তায় হয়ে যাওয়ার পরে এক শ্রেণীর মতলববাজ এই গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সর্বদলের ভিত্তিতে আপনার যে নির্বাচনী ব্যবস্থা, সেখানে আপনার যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো তাদেরকে আপনার আইন করে তাদেরকে আপনার বাতিল করে দেওয়া হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের সমর্থক একটা ব্যাপক জনগোষ্ঠী অর্থাৎ নির্বাচিত হওয়ার বা নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হয়, আওয়ামী লীগের সমস্ত লোক তো খারাপ ছিল না এবং সেক্ষেত্রে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ ঘোষণা করা, এটাও হচ্ছে যে তাদের নেতাদের বিচার না করে নিষিদ্ধ করে তাদেরকে সেভ করা এবং পরবর্তীতে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া, এটাও গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থীগুলোই আমি মনে করি। তার মানে আমরা বুঝতে পারছি যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের পূরণ হয়নি। না, এদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের পূরণ হয়নি। একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আপনার জুলাই সনদ। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ তারা চাচ্ছে এটা বাস্তবায়ন হোক এবং বর্তমান সরকারও চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হোক। আচ্ছা, এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কি আপনি মনে করেন যে এই জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান করেছিল এটা পরিপূর্ণতা পাবে এবং জনগণ তার সাফল্য, যে অভ্যুত্থানের সাফল্য ভোগ করবে? তার আগে আমি কথা বলে নিই, একটা রাষ্ট্রে যেখানে আপনার একটা রাষ্ট্রের যেমন পুঁজিবাদী অর্থনীতি, আমাদের দেশে পুঁজিবাদী অর্থনীতি বিরাজমান, তা পুঁজিবাদী অর্থনীতির যে নিয়মটা,
পুঁজিবাদী অর্থনীতিতে আপনার শোষণ, নিপীড়ন, নির্যাতন, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হচ্ছে মূল হাতিয়ার। এবং সেখানে তারা আরেকটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িকতা। যখনই তারা হচ্ছে যে সাম্প্রদায়িকতার দিকে যায়, তখন সে দেশে আর অসাম্প্রদায়িক বা বৈষম্যহীন কোনো কিছু থাকে না। তাই এখানে আপনার পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থাকে জিয়ে রেখে আপনার বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা এটা কায়েম করা সম্ভব না। এবং এবারের গণঅভ্যুত্থানে সেটা কিন্তু আপনার প্রমাণিত হয়েছে যে পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থা টিকিয়ে রেখে আপনার যে অভ্যুত্থানের সৃষ্টি হোক না কেন, এই মানুষগুলো হচ্ছে যে সেই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তাদের পরিপূর্ণ হওয়া সম্ভব না। তাই এই অবস্থায় আপনার সেক্ষেত্রে দেশের মানুষ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, 1971 সালের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো পূর্ণ হবে না। আচ্ছা, খুবই আসলে গুরুত্বপূর্ণ কথা শুনছি আমরা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন দৈনিক ঝিনাইদহ সকাল যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান জন গুরুত্বপূর্ণ ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কথা বলছেন আমাদের ঝিনাইদহের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক জনাব সাহেবুল ইসলাম পাবন। অনেক কথা আমরা শুনছি, আমরা আপনাদের সাথে আছি, থাকবো অনেকক্ষণ। আসলে একটি বিষয় মানে আমরা মনে হয় এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যে মূল যে দাবিটা ছিল আন্দোলনের, সেটা হচ্ছে সরকারি চাকরিতে কোঠা যে প্রথা, সেই প্রথা বাতিল অথবা সংস্কার। আমরা কি এই জায়গাটাই মানে করতে পেরেছি, সংস্কার করতে পেরেছি? পূর্ণাঙ্গ সংস্কারটা হয়েছে? আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন সেটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে এটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে কিনা। জি, ব্যাপার হচ্ছে কি যে আপনার জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের প্রস্তাবই হচ্ছে আপনার গণঅভ্যুত্থানের পরিপন্থী প্রস্তাব। যদি বলেন কেন, গণঅভ্যুত্থানের একটা জায়গায় দেখবেন, আপনার লক্ষ্য রাখবেন যে গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের নাতিপুতিদের বিভিন্ন কোটা ভিত্তিক যে নিয়োগ এবং বৈষম্য যে নিয়োগ, এবং যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, তাদের আবার বাড়তি আসলে সুযোগ কেন, এবং বাড়তি সুযোগের মাধ্যম দিয়ে এদেশের মানুষের সাথে তাদের একটা বৈষম্যের অধিকারের একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। এবং সেই বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে আপনার 24শে জুলাই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান। সেক্ষেত্রে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা বলে যদি আজকে জুলাই সনদ এবং জুলাই যোদ্ধা এদেরকে যদি নির্ধারণ করা হয় এবং তাদেরকে যদি আরেকটা সুযোগ সুবিধার দিকে নিয়ে যাওয়া হয়, তা সেক্ষেত্রে আরেকটা বৈষম্য সৃষ্টি হবে নাগরিকদের মাঝে। যে বৈষম্যের মাধ্যম হচ্ছে যে মূল চেতনা হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ। এই জুলাই সনদ বাস্তবায়ন যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে, এবং যেটা আপনার 24শে গণঅভ্যুত্থানের সম্পূর্ণ চেতনার বিপক্ষে অবস্থা। আর এটা হলে তো বাস্তবায়িত হবেই না। আসলে যে কথাটি মানে একটু আগে আপনি বললেন যে প্রকৃত আসলে জুলাই যোদ্ধা কারা, এই জুলাই যোদ্ধা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাধারণ মানুষ জানতে পারে। সাধারণ মানুষ কিন্তু এটাও জানে না আসলে জুলাই সনদটা কি। অনেক সাধারণ মানুষকে কিন্তু এটা বোঝানো যায় না। অনেকে জিজ্ঞেস করে, আমরা কিন্তু সেভাবে তাদেরকে বোঝাতে পারি না। আসলে যে জুলাই সনদটা আসলে বাস্তবায়ন হলে আমার সাধারণ মানুষ কতটা উপকৃত হবে, এবং প্রকৃত জুলাই যোদ্ধা আমরা কিভাবে নিরূপণ করতে পারি, মানে তালিকা করতে পারি, এই বিষয়ে যদি একটু বলতেন। আমি আপনার বলেছি যে জুলাই যোদ্ধা বা জুলাই সনদ বাস্তবায়ন, এটা হচ্ছে জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের চেতনার বিপক্ষে অবস্থান। এটা আচ্ছা, যদি বলেন কেন চেতনার বিপক্ষে অবস্থান, যারা সেদিনকে আন্দোলন সংগ্রাম করেছে এরা তো আপনার আলাদা অন্য কোনো সুযোগ সুবিধা পায় এই জন্য তো আন্দোলন সংগ্রাম করেনি। দেশের সংকটময় মুহূর্তে যখন দেশে গণতন্ত্র ছিল না এবং কথা বলার অধিকার ছিল না, সভা সমাবেশের অধিকার ছিল না, এবং চরম বৈষম্য বিরাজ করছিল, এবং যেখানে মুক্তিযোদ্ধাদের নাতিনাতনীরা এবং তারা হচ্ছে যে ভাতা পাবে, তারা বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবে, ভর্তির সুযোগ পাবে, এবং যে কোটা থাকবে সেই কোটা থাকবে না, তার বিপক্ষে হচ্ছে কি যে আপনার আন্দোলন সংগ্রাম হচ্ছে জুলাই আন্দোলন।
তো সেই জুলাই আন্দোলন আপনার সংগঠিত হওয়ার পরে যে জুলাই সনদ এবং জুলাই যুদ্ধাকে নির্ধারণ করা, এটাই তো জুলাই যে চেতনা, এই চেতনার পরিপন্থী চেতনা। এটা যেভাবে আপনার ব্যবসা করে যাচ্ছিল আপনার আওয়ামী লীগ আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে, তদ্রুপভাবে একটা গোষ্ঠী যারা হচ্ছে যে 1971 সালের স্বাধীনতা সংগ্রামকে আমাদের দেশে মানতে পারেনি, তারা হচ্ছে জুলাই সনদের প্রতি খুবই তারা হচ্ছে যে যত্নশীল এবং তারা জুলাই সনদের ব্যবসাটা তারা করতে চাচ্ছে। এবং কারণ বাংলাদেশ যদি স্বীকার করা হয় তাহলে তো ওদের ব্যবসাটা তো থাকে না, তাহলে ওদের সঙ্গে যদি করা হয়। মানে আমরা আলোচনা থেকে এটা বুঝতে পারছি যে বিগত যে সরকার গণ অভ্যুত্থান থেকে আপনার হয়েছিল, বিতাড়িত হয়েছিল, তারা 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করে গেছে। হ্যাঁ, ব্যবসা। এটা আপনি বলছেন। হ্যাঁ, অবশ্যই। এবং গণ অভ্যুত্থানের পরে এই বর্তমানে জুলাই যোদ্ধারা মানে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা শুরু করেছে। তাহলে এইখান থেকে আমরা বের হবো কিভাবে? সেটাই তো আমি বলেছি যে অর্থনৈতিক যে ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে আপনার এমনই একটা ব্যবস্থা, এখানে নিপীড়ন, নির্যাতন, শোষণ যতক্ষণ পর্যন্ত গ্রাস করবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আপনার এটি যারা শাসন ক্ষমতায় যাবে এবং রাষ্ট্র দখল করবে তারা এই কাজগুলোই করবে। এবং এখানে সাধারণ মানুষের যে মুক্তির কোনো পথ নেই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায়। সেক্ষেত্রে আমরা বলছি যে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে আপনার ভাঙতে হবে এবং ভেঙে তার পুঁজিবাদী অর্থনীতির বিপরীতের যে অবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত যতই বৈষম্য বিরোধী কথা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের কথা বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, এই বিষয়গুলো এটা তো হবে না। এটা হচ্ছে কি যে এবং জনগণকে এই জায়গা থেকে বুঝতে হবে এবং জনগণকে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যেমন দেখেন, আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশে কতিপয় দল তারা বলছে তারা ইসলামিক দল এবং ইসলামিক ব্যবস্থা যদি হয় তাহলে জুলাই সনদ নাকি বাস্তবায়ন হবে। কিন্তু আমরা তাদের ক্ষেত্রে কি লক্ষ্য করছি যে একটা 13 বছরের মেয়েকে তারা বিয়ে করতেছে। আচ্ছা, 13 বছরের মেয়েটা বিয়ে করলো, বিয়ে করার পর একটা 74 বছর বা 76 বছরের একটা লোক বিয়ে করার পরে এই মেয়েটা আর 2-4 বছর পরে বা 2-1 বছর পরে যখন এই মানুষটা মারা যাবে তার সামনে, এই 13 বছরের এই মেয়ে কি করবে? তাহলে আপনার পাবলিকের কাছে, জনগণের কাছে আপনার কি মেসেজ দিল যে ওই মেয়েটা কি মানুষ না? এই মেয়েটাকে যদি তারা মানুষ মনে করত, মেয়েকে তারা ভোগের সামগ্রী হিসাবে বিবেচনা করেছে। এবং আপনি দেখেন যে এই যে যাদের বলতেছে আপনার বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন জায়গায় আপনার বলৎকার, ধর্ষণ আপনার বেড়ে গেছে এবং তারা করছে। তা এরা যে কথাটা বলছে যে ইসলামিক ব্যবস্থা চালবে, ইসলামিক ব্যবস্থা তো এই মানুষগুলো তো ইসলামিক ব্যবস্থার কথাই বলছে। তা এই মানুষগুলো তো অন্য জায়গা থেকে আসে না। এই মানুষগুলো যখন এই কাজ করছে তখন আপনার ইসলামিক ব্যবস্থা যে চালু হলে যে আসলে এই কাজ হবে না, এর তো কোনো গ্যারান্টি আসলে নাই। তো সেক্ষেত্রে অর্থনীতিতে আপনার রাষ্ট্রের একটা অর্থনৈতিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার আপনার পরিবর্তন না করলে আপনার কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হবে না। বুঝতে পারছি। আসলে আপনার বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে আমরা সর্বশেষ যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে অধিকার, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন হতে হলে এই গণ অভ্যুত্থান বলেন, 71-এর যুদ্ধ বলেন, এইগুলোতে আসলে সম্ভব না। এই সম্ভব হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেটা এটা ভাঙতে হবে, ভেঙে এটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং তখনই মানুষ তাদের কাঙ্ক্ষিত যে অধিকার, যে আশা, তার প্রতিফলন করবে। আমরা সার্বিক আলোচনার মধ্যে এটাই পেলাম। অবশ্যই। তার মানে এই যে গণ অভ্যুত্থান বলেন যেটা হয়ে গেল, এটা এই ধরনের আসলে দরকার নেই। না, দরকার নেই সেটা না, অবশ্যই দরকার আছে। যেমন এই গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা যেটা চেয়েছি, যেমন গণতান্ত্রিক যে মূল্যবোধ, যেমন নির্বাচনের যে ব্যবস্থা, সাধারণ এই জিনিসগুলো আসতে পারবো। কিন্তু নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার আমরা দীর্ঘদিন বলছি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার হয়নি। নির্বাচনে আপনার টাকা খেলা, সাম্প্রদায়িকতা, তাই না? এই জিনিসগুলো আপনার যতদিন পর্যন্ত রয়ে যাবে
সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ জুলাই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা শাখা এবং বিশিষ্ট সাংবাদিক জনাব শাহিদুল ইনাম পল্লব। পল্লব ভাই, আজকে আপনি আমাদের স্টুডিওতে এসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকে এই ঝিনাইদহ সকাল যে ফেসবুক পেজ, সেই ফেসবুকের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমিও জানাচ্ছি ঝিনাইদহ সকাল ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভাবনা এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই অভিনন্দন। এই ধরনের অনুষ্ঠান করে আপনারা জনতার সাথে থাকবেন এই শুভকামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।